প্রিয় শ্রোতাবৃন্দের জন্যে আজকে একটা গল্পের অবতারণা করছি, নিজের লেখা। গল্পটা হচ্ছে ন্যাড়া। গল্পের নামটাই দিয়েছি ন্যাড়া। তো গল্পে ঢোকার আগে প্রেক্ষাপটটা একটু বলে দিই। এরকম অভিজ্ঞতা হয়তো বা আমার একার নয়, আপনাদেরও সবারই আছে। তবু আমি একটু ব্যতিক্রমীভাবে সমাজের দৃশ্যপটটা দেখাতে চাইছি এই গল্পের মাধ্যমে। আচ্ছা বলুন তো, এই যে আমরা মানুষ, বাবা মা আমাদেরকে এই পৃথিবীর আলো দেখান, তিলে তিলে আমাদেরকে মানুষ করেন। এক সময়, নির্ধারিত সময়ে পিতামাতা একে একে সবাই আমাদেরকে এখানে রেখে দিয়ে ওনারা ফিরে যান ওনাদের নিজ গৃহে। এখন শাস্ত্রের বিধানে কিছু কিছু জিনিস এমনভাবে করা আছে, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে না আছে এই ব্যাপারে যাচ্ছি না। যাচ্ছি শুধু এই কষ্টের জায়গাটা, যেখানে পরম গুরু বাবা মারা গেলেন, আমাদের দাহকার্য করতে শ্মশানে যেতে হয়। সেখানে সেই বাবার স্থূল শরীরটা পড়ে থাকে, তাতে ঘি মাখাতে হয়, তারপর তো মুখে আগুন দিতে হয়। আগে কাঠের এতে চুল্লিতে পোড়ানো হতো, সেখান থেকে এখন একটু আধুনিকীকরণ হয়েছে বটে, এখন সোজাসুজি ইলেকট্রিক্যাল চুল্লিতে দিয়ে দেওয়া হয়। এরকম বাবাই হোক আর মাই হোক, এই শাস্ত্রের বিধান জানি না এর পেছনে এর কত যুগ আগের শাস্ত্র, কেন এর সৃষ্টি হয়েছিল, এত শাস্ত্র জ্ঞান তো আমাদের নেই। আমাদের যেটা আছে, যেটা মেনে নিতে হয়, সেই গল্পটা হচ্ছে বাবা চলে গেলেন, ন্যাড়া হতে হয়, মাও চলে গেলেন, ন্যাড়া হতে হয়। কিছু কিছু সম্প্রদায়ের মধ্যে, আমাদের এই হিন্দুদের মধ্যেও, আমার জীবনে ব্যক্তিগত জীবনেই দেখেছি এমন এক পরিবার যেখানে তাদের ন্যাড়া হতে হয় না, বাকি কাজকর্ম সব একই থাকে। আবার এই যুগে, একদম বর্তমান এই যুগে, একদম উন্নত বিত্তশালী পরিবারের পুত্রদের দেখলাম তারা ন্যাড়া হলো না, বাকি ক্রিয়া হয়তো বা করলো। তো এই প্রেক্ষাপটগুলো তো আপনার দেখা, আমার দেখা, সবার দেখা। যেটা বড় মন ছুঁয়ে গেল, যেটা কষ্ট মনের মধ্যে রইল, সেই গল্পটা, এটা গল্প না, এটা একটা সত্য ঘটনা, আমার দেখা। আমি সেটাকে আপনাদের জন্যে একটা গল্পের রূপ দিয়েছি মাত্র। এরম ঘটনা কিন্তু আপনাদের চোখেও পড়ে, আপনাদের পরিবারের আশেপাশে প্রতিবেশী কেউ না কেউ আপনাদের এই দীর্ঘ জীবনে এর দেখা পাবেন বা দেখা হয়েও গেছে। তো আমার নিকটতম প্রতিবেশী এক ন্যাড়ার গল্প আজকে। হিন্দু শাস্ত্রে কত রকম বিধান যে দেওয়া আছে, সে শাস্ত্র খনিতে খুঁজতে গেলে মাথাটাই খারাপ হয়ে যাবে। কিন্তু কিছু মানুষের দোষ একটাই, যা দেখবে তার বিশ্লেষণ করবে। এই সাহিত্যিক, কবি, এদের কোনো গোত্রে ফেলবেন সেটা আপনার ব্যাপার। এই দেখুন না, এই যে আমি গল্পটা করছি, তার আগে লিখেছি, সেটা হয়তো অনেকের চোখে পড়েই না, আর চোখে যদিও পড়ে সেটা ওই কয়েক সেকেন্ড মাথায় রাখে না। তারা সত্যি ভালো থাকেন। মাথা তো আমাদের এইটুকুই, সেখানে কত কি যে মাথায় ঢুকে যায়। পাড়ার গার্বেজ বক্সগুলো ফাঁকা করে নিয়মিত, এখন তো আবার বাড়ি বাড়ি ঘুরে আবর্জনা নিয়ে যায়, সেখান থেকে প্রসেস হয়ে জৈবিক সার হয়,
মানে এক কথায় পরিষ্কার থাকে, পরিষ্কার রাখার চেষ্টা করে প্রশাসন, বেশি কিছু মাথায় রাখতে হয় না। একে তো বাড়ির কেউ না কেউ কোনো না কোনো রোগে ভোগে, চিকিৎসা খরচ বেজায় বেশি, তারপর বাড়ির প্রত্যেকের মোবাইল রিচার্জ করা, কেবল টিভির সংযোগ রিচার্জ করা, ওয়াইফাই থাকলে সেটাও রিচার্জ করা। এই ন্যাড়ার গল্প করতে গিয়ে এত কেন অন্য কথার ব্যবস্থা করছি বলুন তো? কেন এত কথা বলছি জানেন? হিন্দু শাস্ত্রের পণ্ডিত আমি নই। কয়েকটা নিধান বিধান আমার ভালো লাগে না, সেটা বলার অধিকার আমার আছে বলেই জানি। এই দেখুন না, বাপ মা মরার পরেই আগে একটু বললাম, শ্মশান ঘাটে সেই অনুশাসন মানতে হয়। সেটা কি সত্যি বেদনাদায়ক নয়? প্রাণের প্রিয় বাবা মার মুখে আগুন, তার আগে ঘি মাখানো। জানি না পণ্ডিতরা কেন এই আইন করেছিলেন। শাস্ত্রের পণ্ডিতদের কাছে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা সেটাও তো জানি না। চলে আসছে যুগ যুগ ধরে। এরপর ছেলেকে মাথা নাড়া করতে হয়, যদিও এটা কমে আসছে, একটু আগেও বলেছি, এক সময় হয়তো এটা উঠে যাবে। আজকের দিনে এই যে ঘরে ঘরে ছেলেমেয়েরা রাজ্যের বাইরে এমনকি দেশের বাইরেও থাকে, সেখানে যখন তার বাবা বা মা মারা যায়, অনেক সময় বিভিন্ন কারণবশত ছেলে কিন্তু এসে পৌঁছতে পারে না, তার আগেই দাহ কার্য করে ফেলে। উপায় তো নেই। আমি আজ সেই ন্যাড়া এক যুবকের কথাই বলতে এসছি। আমার পাড়ার এক যুবক, বয়স আনুমানিক 27-28 হবে, জন্ম থেকেই স্পেশাল চাইল্ড। প্রথম প্রথম স্লো লার্নার হিসেবে সবাই দেখত। মায়ের অক্লান্ত পরিশ্রম একদিন বিফলে গেল। ঠাঁই হলো তার ঘরের বক্স জানলা। এই বক্স জানলার সামনে দিয়ে আমি প্রতিদিনই যাতায়াত করি, সামান্য সামান্য লক্ষ্যও রাখি। নিজের মনেই বকবক করে, কখনো আবার একটু একটু গান গাওয়ার চেষ্টা করে। নিত্যদিনের এই জানলায় তার দিন, তার মাস, তার বছর কাটে। কয়েক মাস আগে তার মায়ের ক্যান্সার রোগ ধরা পড়ে। একদিকে জমে মানুষের টানাটানি, অন্যদিকে ওই যুবককে কে সামলাবে? বাবা ছাড়া কেই বা আছে যে রোজ ওকে দেখভাল করবে? আমার গল্প ওই দিনের, যেদিন ওর মা মারা গেল। কিভাবে যেন বুঝতে পারলো মা আর ফিরবে না। শ্রাদ্ধ কাজের দিন দেখলাম ওকে শাস্ত্র অনুযায়ী ন্যাড়া করা হয়েছে। এই আমাদের শাস্ত্র। বিকার বা কুসংস্কার তো যায় না। একদিকে আমরা এগিয়ে চলেছি, বিজ্ঞান বা প্রযুক্তি নিয়ে বড়াই করছি, কিন্তু এই নির্মম শাস্ত্র নিধান বিধান থেকে কেটে বেরোতে পারছি না। যাই হোক, আমার গল্পের হয়তো কোনো মানেই হয় না। আবার চিন্তা করি,